যথারীতি পরের দিন প্রভাত পূর্ণতাকে পড়াতে আসলো। পূর্ণতা আজকেও নতুন জামা পরে সেজে গুজে আছে। প্রভাত পূর্ণতাকে দেখে বলল, তুমি যে এত সাজতে পছন্দ করো, আগে তো মনে হয়নি। পূর্ণতা লাজুক কণ্ঠে বলল, আমাকে সাজগোজ অবস্থায় দেখে আপনার ভালো লাগছে না? আমাকে কেমন দেখা যাচ্ছে? জিজ্ঞেস করলো পূর্ণতা। প্রভাত ওকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, খারাপ না। পূর্ণতা নিজের হাস্য উজ্জ্বল মুখটা গম্ভীর করে বলল, এটা কেমন উত্তর হলো? কেমন লাগছে জিজ্ঞেস করছি, একটু তো প্রশংসা করতে পারেন। আমি তোমাকে পড়াতে এসেছি, তোমার রূপের প্রশংসা করতে নয়। দাঁত কিড়মির করে পূর্ণতা চেয়ার টেনে বসলো। প্রভাত ওর রাগী চেহারার দিকে তাকিয়ে বলল, সেজেগুজে তোমাকে যতটা না সুন্দর লাগছিল, অভিমানী রাগী চেহারায় তোমাকে তার থেকেও ভয়ঙ্কর সুন্দরী লাগছে। পূর্ণতায় স্তব্ধ নয়নে তাকালো প্রভাতের দিকে। অনিমেষ চোখের দিকে তাকিয়ে আছে। পূর্ণতা কিছু বলতে যাবে, প্রভাত আঙুল উঁচু করে কথা বলতে মানা করে। প্রভাত ফের বলে, আমি এতটা বোকা নয় যে এই পিচ্চি চঞ্চল মেয়েটার মনে ভাষা বুঝতে পারবো না। তোমার মনে কি চলছে আর কেন এমন সেজেগুজে থাকো, সবটাই আমি বুঝতে পারি। তুমি যদি চাও আমি তোমাকে পড়াতে আসি, তাহলে তোমাকে এই নিজেকে পরিপাটি করে আমার সামনে উপস্থাপন করাটা বন্ধ করতে হবে। তুমি যদি এসব করো, আমি আগামীকাল থেকে আর পড়াতে আসবো না। আজকে প্রথম, আজকেই শেষ। পূর্ণতার চোখ ছলছল করে উঠল। জীবনে প্রথম ওর মনে প্রেমের দোলা লেগেছে। প্রথম কারো প্রেমে দেওয়ানো হয়েছে, কারোর জন্য নিজেকে সাজাচ্ছিল। আর সেই মানুষটা ওর অনুভূতি বুঝতে পেরেও এভাবে ওকে কাঁদাচ্ছে, আসবে না বলছে। সে আসবে না কথাটা শুনে ওর বুকের ভেতরটা কতটা অস্থির হয়ে উঠেছে সে কি বুঝতে পারছে? চোখের পলক পড়তেই পূর্ণতার বাম চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। প্রভাত পিছু ঘুরে একটা দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতার দিকে তাকিয়ে ফের বলল, তুমি যদি এভাবে সেজেগুজে আমার সামনে নিজেকে উপস্থাপন করো, এটা খুব বাজে দেখা যায়। তোমার মা কি মনে করবে ভাবো? সে ভাববে তোমার সাথে আমার কোনো সম্পর্ক চলছে। আন্টি বিশ্বাস করে আমাকে তোমাদের বাসায় জায়গা দিয়েছিল। এখন তার মেয়ের সাথে যদি আমি এমন কিছু করি, তাহলে ব্যাপারটা কতটা খারাপ হয় তুমি ভাবো। তোমার বয়স অল্প, নরম মন। যে বয়সটা তুমি পার করছো, এই বয়সটা সবাই ভুল করে। তুমি এই ভুলের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলো না। পূর্ণতা ডুকরে কাঁদছে। প্রভাত ওর কান্নারত মুখের দিকে তাকিয়ে বলল, কান্না থামাও। তোমার আম্মু যদি এসব দেখে, আমি কিন্তু খুবই লজ্জায় পড়ে যাব। তুমি কি চাও, আমি লজ্জা পাই বা অপমানিত হয়? পূর্ণতা কান্না থামিয়ে দিল, কিন্তু ওর ফুপানো কমছে না। প্রভাত ওকে পড়াতে পারছে না এই অবস্থায়। পূর্ণতা থম মেরে বসে আছে, একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। মাথা নিচু করে বসে আছে আর ফুপিয়ে যাচ্ছে। প্রভাত ওর দিকে প্রশ্ন ছুড়ল, আমি কি চলে যাব? চলে যাব শুনতেই পূর্ণতা লাল চোখ দুটো উঁচু করে তাকালো প্রভাতের দিকে। প্রভাত বলল, মুখের কি অবস্থা করেছো? কেউ এত কান্না করে পিচ্চি মেয়ে? এখনই এসবের কি বোঝো? পূর্ণতা বলল, কাঁদিয়ে এখন বলছেন এত কেউ কান্না করে? এভাবে আমাকে কাঁদালেন। আমরা তো ফ্রেন্ড হতে পারি। কেন আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে হবে বলেন তো? না, আমরা ফ্রেন্ড হতে পারি না। আমরা শুধু টিচার আর স্টুডেন্ট হতে পারি। আমি আজকে পড়তে পারবো না, আগামীকাল থেকে পড়বো। আপনি আজকে চলে যান। আমার নিজেকে সামলাতে একটু সময় লাগবে, কিন্তু আমি নিজেকে সামলে নেব। ছোট হলে আমি এতটা আবেগে জর্জরিত নয়, নিজেকে সামলাতে পারি। প্রভাত পূর্ণতার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। পূর্ণতাও তাকিয়ে আছে। প্রভাত একটা দীর্ঘ শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে তারপর একটা দুর্বল হাসি দিয়ে চলে গেল। পূর্ণতা প্রভাতে যাবার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগলো। তারপর থেকে প্রতিদিনই প্রভাত পূর্ণতাকে পড়াতে আসে। পূর্ণতা আর কখনো সেজেগুজে প্রভাতের সামনে নিজেকে উপস্থাপন করেনি। প্রভাতের কথা পূর্ণতা রেখেছে। আর কোনোদিন পূর্ণতা প্রভাতকে ভালোবাসে বা ওর জন্য ওর মনে কোনো অনুভূতি আছে, সেই সব প্রকাশ করেনি। ওদের মধ্যে একটা টিচার স্টুডেন্টের সম্পর্ক বজায় রয়েছে। প্রভাত পড়াতে আসে আর পূর্ণতা যন্ত্রের মতো
পড়ে তারপর প্রভাত চলে যায়। একটা জিনিস খেয়াল করেছে প্রভাত, পূর্ণতা আর আগের মতো ওকে ডিস্টার্ব করে না, শুধু পড়া নিয়ে ওর সাথে কথা বলে। প্রভাত এসে জিজ্ঞেস করে, কেমন আছো পূর্ণতা? পূর্ণতা শুধু ভালো আছি বলেই থেমে যায়, ওকে জিজ্ঞেস করে না। দেখতে দেখতে পূর্ণতার টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিল। এর মধ্যে ওর আব্বু আসবে শোনা গেল। পরীক্ষার মধ্যে আর প্রভাত ওকে পড়াতে আসবে না, শুধু ম্যাথ পরীক্ষার দিন পড়াতে আসবে। 2 দিন পর থেকে যেহেতু পরীক্ষা, তাই আজকে প্রভাতে পড়ানো শেষ, আবার পরীক্ষার পর থেকে পড়াবে। পড়ানো শেষ, প্রভাত চলে যাবে। তখন পূর্ণতা বলে উঠল, একটা কথার উত্তর দিবেন? প্রভাত চমকে উঠল। অনেক দিন পর ওর সাথে পূর্ণতা কথা বলেছে। প্রভাত বলল, হ্যাঁ বলো না। আপনি আমার ভালোবাসাকে রিজেক্ট করেছেন। আমি আপনার মতো ভালো স্টুডেন্ট নয় বলে, তাই না? আমি যে খুব ভালো স্টুডেন্ট তোমাকে কে বলল? ভালো স্টুডেন্ট না হলে কি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতেন? আমার আম্মু কি বলে জানেন? আমি তো বেশি ভালো করে পড়ালেখা করি না, এই জন্য আম্মু বলেছে আমি ইন্টার পাস করলে আমাকে বিয়ে দিয়ে দিবে। সবার মধ্যে মেধা আছে, কেউ মেধা খরচ করে আর কেউ খরচ করে না। তুমি যদি পরিশ্রম করো অবশ্যই ভালো ফলাফল পাবে, হয়তোবা তুমি আমার থেকেও ভালো কিছু করতে পারলে। পূর্ণতা অনেক দিন পর আবার ফের আকুতি ভরা কণ্ঠে বলে উঠল, আমিও যদি ভালো স্টুডেন্ট হয়, আপনার মতো পড়ালেখা নিয়ে সিরিয়াস হয়, তাহলে কি আপনি আমায় ভালোবাসবেন? প্রভাত বিস্মিত নয়নে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আপনি যদি আজকেও আমাকে ফিরিয়ে দেন, আমি সত্যি করে বলছি আমি একটা পরীক্ষাও পাস করার মতো দেব না। পূর্ণতার কথা শুনে প্রভাত চমকে উঠল। এসব কি বলছো পূর্ণতা? আব্বু আম্মু সবাই যেমন আমাকে পূর্ণ বলে ডাকে, আপনিও আমাকে পূর্ণ বলুন না। ভালোবেসে ছোট্ট করে পূর্ণ বলে ডাকবেন। ইস কি মধুর ডাক! দেখুন না আমাদের নামের কত মিল। প দিয়ে প্রভাত, প দিয়ে পূর্ণতা। আমি শুধু প্রভাতের পূর্ণ হতে চাই। প্রভাত রুম থেকে বের হতে গেলে পূর্ণতা ও রাস্তা আটকে বলল, আমার কথার উত্তর দিয়ে যান, আমি কিন্তু সত্যি টেস্টে ফেল করব। প্রভাত দ্বিতীয়বারের মতো পূর্ণকে রিজেক্ট করে চলে গেল। পরের দিন পূর্ণতার বাবা আসলো। পূর্ণতার বাবা শাহিন আলম মেয়েকে নিয়ে প্রতিদিন স্কুলে যায়। পূর্ণতা নিজের বাবাকে মোটামুটি জমের মতো ভয় পায়। শাহিন আলম মেয়েকে স্কুল নিয়ে আসে পরীক্ষার জন্য, প্রতিদিন নিয়ে আসে নিয়ে যায়। এর কারণ হচ্ছে মেয়ের কাছে বেশি থাকতে পারে না, একটা মাত্র মেয়ে, সে মেয়েকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সে মানুষটা একটু রাগী প্রকৃতির, এই জন্য মেয়েটা ওকে ভয় পায় সে জানে। কিন্তু সে অন্য সব বাবার মতো এতটা নরম হয়ে মেয়ের সাথে কথা বলতে পারে না। কিন্তু বাড়িতে আসলে যতটুকু সময় পারে মেয়ের সাথে কাটানোর চেষ্টা করে। তৃতীয় পরীক্ষাটা ছিল পূর্ণতার ম্যাথ পরীক্ষা। সেদিন প্রভাত ওকে পড়াতে আসলো না। এদিকে পূর্ণতা যথারীতি পরীক্ষা শেষ করলো। পরীক্ষার পরে ওকে নিয়ে ওর বাবা মা নানাবাড়ি চলে এলো। নানাবাড়ি থেকে দাদাবাড়ি ঘোরাঘুরি করে বাসায় আসার পর আরও 1 সপ্তাহ থাকলো শাহিন আলম। তারপর তিনিও চলে গেল তার কাজে। পূর্ণতার স্কুল বন্ধ ছিল না, টেস্ট পরীক্ষার পর থেকে কোচিং শুরু হয়ে গেছে। কিন্তু বাবা যেহেতু এতদিন পর এসেছে, একটু ঘোরাঘুরি হয়েছে, এই জন্য কোচিং করেনি। আসার পর ওর কোচিং করার কোনো রকম ইচ্ছে নেই, ওইদিকে ফেল করবে নিশ্চিতভাবে। পূর্ণতার পরীক্ষার রেজাল্ট দিল, ও ফেল করেছে, কিন্তু কিভাবে যেন 3টে সাবজেক্টে পাস করে গেছে। ও তো খুবই বাজে লিখেছিল, পাস করলো কিভাবে? স্টুডেন্টেরা ফেল করে অবাক হয়, আর ও পাস করে অবাক হয়েছে। আর রেজাল্টের পর ও আশা করে আছে যে কোনো দিন প্রভাতের আগমন ঘটবে ওদের বাসায়। এদিকে ও ফেল করেছে, ওর মাকেও বলতে পারছে না, গার্জেন নিয়ে না গেলে ওকে ক্লাসে ঢুকতে দেবে না বলেছে। বিকেলে মায়ের কানে খবরটা চলে এলো। রোজিনা বেগম শাহিন আলমকেও বলে দিল। তারপর পূর্ণতাকে বকাঝকা করলো, সাথে চড় থাপ্পড় দিল। পূর্ণতার ফর্সা গালে থাপ্পড়ের নীল দাগ পড়ে গেল। মায়ের হাতে চড় থাপ্পড় পূর্ণতা মাঝে মাঝে খায়, কিন্তু বেশি ছিল এবার। প্রতিবার মার খেয়ে চিৎকার করে, কিন্তু এবার কিছুই করেনি। ওর তো গাল লাল হয়ে ফুলে গেছিল। আর সেদিন বিকালে আগমন ঘটেছিল প্রভাতের। রোজিনা বেগম প্রভাতকে পেয়ে অভিযোগের ডালা নিয়ে বসেছিল, আর প্রভাতের চোখ দুটো শুধু পূর্ণতাকে খুঁজছিল। নিজেও খুব রেগেছিল, কিন্তু সেটা রোজিনা বেগমের কাছে প্রকাশ করতে পারেনি। কিন্তু ভেতরে রাগে ফেটে যাচ্ছিল, মেয়েটা এত জেদি যে এভাবে ফেল করলো। প্রভাত ভাবেইনি
পূর্ণতা সত্যি এই কাজটা করে বসবে। রোজিনা বেগম নিজের আহাজারি শেষ করে বললেন, উনি জানে না। প্রভাত সারা বাসা পূর্ণতাকে খুঁজে না পেয়ে ছাদে এসে দেখল পূর্ণতা ছাদে বসে দোল খাচ্ছে। পেছন থেকে প্রভাত রাগে কর্কশ কণ্ঠে পূর্ণতা বলে ডেকে উঠল। এত জোরে ডেকেছিল যে ছাদে কয়েকবার প্রতিধ্বনি হতে লাগে ডাকটা। পূর্ণতার বুক কেঁপে ওঠে। কতদিন পর প্রিয় মানুষটা কণ্ঠস্বর শুনল। ও পিছু ঘুরে না, ওভাবেই চোখ বন্ধ করে প্রভাতের ডাক শুনতে লাগে। প্রভাত ছাদে পা দিয়ে ওকে ডাকা শুরু করে। ডেকে ডেকে এগিয়ে আসছে রাগে। প্রভাতের মুখটাও লাল হয়ে উঠেছে, কিন্তু পূর্ণতা ওর ডাকে সাড়া দিচ্ছে না। চোখ বন্ধ করে শুধু গভীরভাবে অনুভব করছে। প্রভাত ওর সামনে এসে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, ডাকছি শুনতে পারছো না? পূর্ণতা চোখ দুটো মেলে তাকালো প্রভাতের দিকে। এতপর অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে একগাল হেসে বলল, কেমন আছেন? প্রভাত রেগে কিছু বলতে যাবে, ওর দৃষ্টি আটকে যায় ফর্সা দুই গালে। 5 আঙুলের লাল দাগ পড়ে আছে দেখে প্রভাতের কথা গলায় আটকে যায়। স্তব্ধ চোখে গালের দিকে তাকিয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে থাপ্পড়ের দাগ। প্রভাত পূর্ণতার গালে আঙুলের স্পর্শ করতেই পূর্ণতা ব্যথায় কুকড়িয়ে উঠল। প্রভাত বলল, কে মেরেছে আন্টি? পূর্ণতা দোলনা থেকে উঠে দাঁড়ালো। তারপর প্রভাতের চোখে চোখ রেখে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আর পড়ালেখা করব না। আম্মুকে বলবো তুমি তো আমাকে বিয়ে দিতে চাইছিলা, এখনই বিয়ে দিয়ে দাও, ভালো হবে না? পূর্ণতার কথা শুনে প্রভাতের মাথায় আগুন ধরে গেল। ও নিজেও হাত উঁচু করে ফেলল থাপ্পড় মারার জন্য। পূর্ণতা চোখ বন্ধ করে ফেলল। প্রভাত হাত গুটিয়ে ওকে জড়িয়ে ধরল বুকের মাঝে। পূর্ণতা সারা অঙ্গে শীতল হাওয়া বয়ে গেল, যেন নিমিষেই বুকের ভেতর ধক ধক করছে, যেন হাড় বের হয়ে যাবে। ও থমকে গেছে। প্রভাত পূর্ণতাকে বুকে থেকে উঠিয়ে ওর চিবুক ধরে মুখটা উঁচু করে নরম গালের দিকে তাকিয়ে বলল, এমন কাজ কেউ করে? কত মার খেলে, খারাপ লাগছে না? আপনি আমায় ভালো না বেশি যে কষ্ট দিয়েছেন, তার সামনে এই কষ্ট কিছুই না। বয়স তো কেবল 16, কিন্তু কথা বলছো 20-22 বয়সী মেয়েদের মতো। এই ছোট্ট মাথায় এত রাগ জেদ কেন? পূর্ণতা উত্তর দিল না। গভীর চোখে তাকিয়ে আছে প্রভাতের দিকে। সময়টা সুন্দর ছিল, প্রভাত ওকে ভালোবাসি বলেছিল। এত মিষ্টি ছিল সময়টা যে পূর্ণতা খুশিতে কেঁদে দিয়েছিল। বর্তমান পূর্ণতা বাস্তবেও যেন কেঁদে ভাসিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যে সময়টা আবার ফিরে গিয়েছে, সেই আনন্দক্ষণে ফিরে গিয়েছে, যেখানে প্রথমবারের মতো প্রিয় মানুষের বক্ষস্থলে ঠাঁই পেয়েছিল। ওর হৃদয়ে প্রেমের বর্ষণ শুরু হয়েছিল। প্রিয় মানুষের থেকে ভালোবাসার আহ্বান পেয়েছিল। ব্যথিত শূন্য হৃদয়টা নিমিষেই পূর্ণ হয়ে গেছিল। পূর্ণতা অতীত থেকে ফিরে আসলো। হঠাৎ করে ওর কানের কাছে কেউ চিৎকার করছে। ও ছিটকে উঠে তাকালো সামনে। ওর সামনে দুইজন বসে আছে, মাঝবয়সী পুরুষ আর মহিলা। দুইজনে স্বামী স্ত্রী হবে, দুইজনেই মোটামুটি বয়স্ক। এরা হিন্দু হবে, কারণ লোকটা ধুতি আর পাঞ্জাবি পরে আছে, আর মহিলা শাড়ি পরা, তার কপালে সিঁদুর। পূর্ণতা দেখলো লোকটা কানে বাটন ফোন ধরে রয়েছে। ওপাশ থেকে একটা ছেলের আওয়াজ ভেসে আসছে, ফোনের স্পিকার অন করা। লোকটা সেই ছেলেটাকে বকাঝকা করছে চিল্লিয়ে। পূর্ণতা নিজের পাশে তাকালো, একটা ছেলে হেডফোন কানে দিয়ে চোখ বন্ধ করে আছে। পূর্ণতা সাথে সাথে একদম কিনার ঘেঁষে বসলো। একটা ছেলের সাথে বসেছে। ওর খেয়ালই ছিল না ও যে অতীত হাতড়াচ্ছিল। ওর কি আর কোনো ধ্যান জ্ঞান ছিল? পাক্কা 10 মিনিট সামনে বসা লোকটা চিৎকার করে ধমকালো নিজের ছেলেকে ফোনে। তার ধমকে আশেপাশে সবাই ওদের কেবিনের দিকে হাঁ করে তাকিয়েছিল। লোকটা নিজের কথা এতটাই জোরে বলছিল যে পূর্ণতা মাথা ব্যথায় নিজের কানে হাত দিয়ে রেখেছিল। লোকটা কথা শেষ করতে পূর্ণতা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। লোকটার পাশে বসা মহিলাটি ফোনের লোকটাকে এত বকাঝকা করার জন্য বকতে লাগলো। পূর্ণতা তাদের দুজনের কথাবার্তা শুনছে হাঁ করে। ও এতটাই ধ্যানমগ্ন ছিল, ওনারা কোন স্টেশন থেকে উঠেছে ও জানে না। পূর্ণতাকে বড় বড় ডাগর চোখ দুটো মিলে সামনে তাকিয়ে থাকতে দেখে তুষার পাশ থেকে ফোড়ন কাটলো। ও মাই গড, আপনি সজ্ঞানে ফিরেছেন তাহলে? আমি তো ভেবেছিলাম ট্রেনের যাত্রা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার হয়তো আর সজ্ঞানে আসা হবে না। বসেছিলেন তো আমার পাশে, কিন্তু কোন রাজ্যে যে হারিয়ে গিয়েছিলেন আল্লাহই জানে।
আচ্ছা, আপনার কি খিদে টিদে কিছু লাগে না? 3 ঘন্টা পার হয়ে গেল, আপনি এক ঢোক পানি খেয়ে পার করে দিলেন। পূর্ণতা তুষারের দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। ও তুষারের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। পূর্ণতা কপাল কুঁচকে তাকিয়ে আছে তুষারের দিকে। তুষার পূর্ণতা তাকানো দেখে বলল, আপনি মনে হয় কথা খুব কম বলেন, তাই না? পূর্ণতা নিজের কুঁচকে রাখা ভুরু সোজা করলো, তারপর ফোন বের করলো ব্যাগ থেকে। এদিকে তুষার হাঁ করে তাকিয়ে আছে পূর্ণতার কথা শোনার জন্য, কিন্তু পূর্ণতা ওর কথাটা সম্পূর্ণ ইগনোর করলো। ব্যাগ হাতড়ে একটা ছোট টিফিন বক্স বের করলো। সেখানে আসালতা ওর পছন্দের খিচুড়ি রান্না করে দিয়েছিল। চামচ দিয়ে পূর্ণতা 1 চামচ খিচুড়ি মুখে দিল। মায়ের হাতে রান্না জাস্ট অমৃত। ও মজা করে খাচ্ছে, আর এদিকে হাবলার মতো তুষার ওর দিকে তাকিয়ে আছে। পূর্ণতা ওকে যে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না সেটা তুষার হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর মানুষও সেদিকে বেশি আকর্ষিত ও আগ্রহ প্রকাশ করে যে দিক থেকে তারা পাত্তা কম পায়। তুষারের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটছে। ট্রেনে ওঠার পর থেকে পূর্ণতাকে দেখছে তুষার। হঠাৎ একটু অসুস্থ হওয়া, তখন যাই একটা দুইটা কথা হয়েছিল। মাঝে মাঝে হাসা কান্দা বিড়বিড় করে নিজের মনে কথা বলা, সমস্তটাই তুষার লক্ষ্য করেছে। আর ও কথা বললে যেন রাজ্যের সমস্ত বিরক্ত এসে ভর করে মেয়েটার মধ্যে। মেয়েটার নাম পরিচয় জানার জন্য অনেক বেশি কৌতূহল তুষারের। মেয়েটাকে দেখে কেন যেন অনুভূতি শূন্য লাগে, মনে হয় বুকে অনেক কষ্ট জমে আছে। বিশেষ করে যখন সে হাঁপানি রোগীর মতো কেঁদে উঠেছিল, নিঃশ্বাস নিতে পারছিল না, ও নিজেই ভয় পেয়ে গেছিল। তারপর বাকি সময়টা যেভাবে নির্জীবের মতো পড়ে আছে, পূর্ণতাকে দেখলেই তুষারের মনে হয় মেয়েটা একটা রহস্য ভাণ্ডার। আর তুষারের রহস্য অনেক পছন্দর, তাই তো এই রহস্যময়ী নারীকে জানার জন্য এতটা আগ্রহী। খিচুড়িটা ঝাল ঝাল ছিল, পূর্ণতা মজা করেই খাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ওর আবার গলায় আটকে যায় খেতে খেতে। আরও পানির বোতল খুঁজতে লাগে নিজের ব্যাগে। লক্ষ্য করলো ওর ব্যাগে পানির বোতল নেই। পাগলের মতো বোতল খুঁজতে লাগলো পূর্ণতা। তুষার নিজের ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দেয় পূর্ণতার দিকে। লজ্জায় পূর্ণতার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। লোকটা যে পরিমাণ বিরক্ত করছে, আর লোকটার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। কেমন জানি গায়ে পড়া টাইপের। আমার এখন এই লোকটার থেকে পানি নিতে হবে। পূর্ণতা পানির বোতল নিচ্ছে না দেখে তুষার বলল, আমার কাছে 2টা পানির বোতল আছে। এই পানিটা আপনি একবার খেয়েছেন, মনে আছে? পূর্ণতা মনে করার চেষ্টা করলো। ওর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল। ও কিছুটা লজ্জা পেয়ে পানির বোতলটা হাতে নিয়ে খেলো। পানি খেয়ে যখন ফেরত দিতে যাবে, তখন তুষার বলল, লাগবে না, আমার কাছে পানি আছে, আপনি এটা রেখে দিন। আর এত লজ্জা পাওয়ার কিছু হয়নি, সামান্য পানিই তো নিয়েছেন, আমাকে তো আর নেননি। আর পানি দিয়েছি বলে যে আপনাকে খোঁচা দেব, সেই মন মানসিকতা আমার নেই, তাই আনইজি ফিল করবেন না। পূর্ণতা পানির বোতল ব্যাগে রেখে এক পলক তাকালো তুষারের দিকে। ছেলেটাকে যতটা খারাপও ভেবেছিল ততটা নয়, অযথাই খারাপ আচরণ করেছে। রাত 8টা 25 বাজে। পূর্ণতা ঘড়িতে সময় দেখলো। ঢাকা পৌঁছাতে ওর আর খুব বেশি সময় লাগবে না। পূর্ণতা ফোন অফ করে জানালা দিয়ে তাকিয়ে আছে। বাইরে বৃষ্টির দমকা হাওয়া বইছে। পূর্ণতার পাশে বসা তুষার পূর্ণতার দিকে তাকিয়ে হঠাৎই বলে উঠল, আপনি যে খিচুড়িটা খাচ্ছিলেন সেটা কি ফেরত বাসায় নিয়ে যাবেন? পূর্ণতা কপাল কুঁচকে ওর দিকে তাকালো। তুষার ওর তাকানো দেখে থতমত খেয়ে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? কেন, আপনি খিচুড়ি খাবেন নাকি? হ্যাঁ, আসলে আমি শুধু ফাস্ট ফুড এনেছি, তো তাই পেট ভরেনি। আপনি না খেলে আমাকে দিতে পারেন, বাসায় গেলে তো আর আপনার খাবারের অভাব পড়বে না আমার জানা মতে। পূর্ণতা বলল, ওটা আমি খেয়েছি, আমার খাওয়াটা খাবেন কেন? সরি, ওটা আমি দিতে পারবো না। ঢাকায় পৌঁছাতে আর খুব বেশি সময় লাগবে না। বাসায় ফিরে গেলে আপনারও খাবারের অভাব পড়বে না বলে আমার মনে হয়। এখনও আরও ঘন্টাখানেক সময় আছে, আপনি না খেলে আমাকে তো দিতেই পারেন। এঁটো কোথায় হয়েছে, আপনি তো আর হাত দিয়ে খাননি, চামচ দিয়ে খেয়েছেন। অবাক বিস্ময়ে তাকিয়ে আছে পূর্ণতা তুষারের দিকে। ছেলেটা এত ছেঁচো কেন? এভাবে কেউ কারো খাওয়া খাবার চেয়ে খেতে চায়?
কিছুক্ষণ রাগী চোখে তুষারের দিকে তাকিয়ে থেকে ও ভাবলো হয়তোবা লোকটার অনেক বেশি খিদে পেয়েছে আর লোকটা থেকে পানি খেয়েছে। ও তাই ব্যাগ খুলে বক্স বের করে তুষারের দিকে বাড়িয়ে দিল। পূর্ণতা নিজের চামচটায় টিস্যু দিয়ে মুছে তুষারকে দিল। তুষার থ্যাংক ইউ বলে খুব তৃপ্তি করে খেলো আর প্রশংসার সুরে বলল, বাহ, আপনার রান্নার হাত তো দুর্দান্ত, এটা আমার মায়ের হাতের রান্না। পূর্ণতা বলল। তুষার বলল, ও আচ্ছা। তুষার পানি খেয়ে টিফিন বক্সটা ফেরত দিয়ে বলল, আপনার বাসা কি রাজশাহী নাকি ঢাকা? পূর্ণতা বলল, আমার বাসা কোথায় জেনে কি করবেন, আপনার বাসায় ডাকাতি করতে যাব। তুষার পূর্ণতার কথা শুনে মজার ছলে কথাটা বলে হেসে উঠল। আমার বাসায় ডাকাতি করার মতো মহামূল্যবান কিছুই নেই। আচ্ছা না বলেন, আমার বাসা ঢাকাতেই, যদি আপনার বাসা ঢাকায় হয় তাহলে আমাদের আবার দেখা হবে। আর তখন আপনাকে সম্বোধন করার মতো, কিন্তু আপনার নামটা এখন অবধি বললেন না। আমাদের যাত্রা কিন্তু শেষ হওয়ার পথে। আমি নাম বলতে ইন্টারেস্টে নয়। তুষার মুখটা গোমড়া করে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা গাড়ি থেকে নামার আগে পানির বোতল তুষারের হাতে দিয়ে বলল, এইটার আর প্রয়োজন হবে না, তাই আপনার জিনিস আপনার কাছেই থাকুক। আপনি কারো জিনিস নিতে চান না, দিতেও চান না, তাই না? আপনি খুব কৃপণ টাইপের মেয়ে। আপনার ধারণা সঠিক। পূর্ণতা যাওয়ার দিকে তাকিয়ে তুষার বিড়বিড় করে বলল, কঠিন ব্যক্তিত্বের মেয়ে। আমার মতো একজন সুদর্শন ছেলের পাশে বসেও যে মেয়ে কথা বলার আগ্রহ পায় না, সে মেয়ের হৃদয় কতটা কঠিন সেটা আল্লাহ তাআলাই জানে। কানের কাছে এত ঘ্যান ঘ্যান করেও সামান্য নামটাও জানতে পারলাম না। হে আল্লাহ, এই মেয়েটার সাথে যেন আমার আবারও দেখা হয়। আমি এর বিষয়ে অনেক কিছু জানতে চাই। পুরো রাস্তায় থেমে থেমে বৃষ্টি হয়েছে, কিন্তু এই ট্রেনটা থামতেই বৃষ্টির আকার নাই বাইরে। বৃষ্টি থাকলে অন্তত একটু কথা বলার চান্স পাওয়া যেত। তুষার ব্যাগ কাঁধে নিয়ে পূর্ণতার পিছু পিছু নামলো। পূর্ণতা স্টেশনের বাইরে এসে গাড়ি খুঁজছে। এইদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। পূর্ণতা রানী গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছিল। বৃষ্টির কয়েকটা ফোঁটায় ওর হালকা সুতি ওড়না ভিজে গাঢ় হয়ে যাচ্ছে। ও ছাউনির নিচে দাঁড়ালো। তুষার পূর্ণতার পিছু এসে পাশেই দাঁড়ালো। পূর্ণতা এক পলক তুষারের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে মাথার পানি ঝাড়তে লাগলো। তুষার বলল, বৃষ্টিটা চলে গিয়েছিল, আবার নামলো। এখন তো বাসায় যাওয়া বিপদ হয়ে পড়বে, সাথে তো ছাতাও নাই। আপনার কাছে ছাতা আছে? পূর্ণতা তুষারকে আবার নিজের পাশে দেখে বিরক্ত হয়। ও তুষারের কথার উত্তর দিল না। তারপর পূর্ণতা হঠাৎ করে তুষারের দিকে তাকিয়ে বলল, আপনি আমার পিছু নিয়েছেন? তুষার চমকে উঠে বলল, আপনি কিভাবে বুঝলেন? আপনি তো দারুণ বুদ্ধিমতী। পূর্ণতা নাক লাল করে রাগান্বিত স্বরে বলল, এখানে বুদ্ধিমত্তার প্রয়োজন নেই। আপনি যেভাবে পেছনে পড়েছেন তাতে যে কেউ বুঝতে পারবে। আমি কিন্তু এতক্ষণ ধরে আপনাকে যথেষ্ট ভদ্র ভেবেছি আর ভদ্র আচরণ করেছি। যদি আমার পেছনে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে পড়ে থাকেন তাহলে চুপচাপ নিজের রাস্তা মাপুন, না হলে আমাকে আবলা নারী ভেবে ভুল করবেন। এদিকে ঝড়ঝড় করে বৃষ্টি নামতে শুরু করেছে। তুষার পূর্ণতার কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তারপর হা হা করে হেসে উঠল। তুষার পূর্ণতার কথা শুনে পেট চেপে ধরে হাসছে। হাসতে হাসতে ওর চোখে জল চলে এসেছে। পূর্ণতা হতবুদ্ধি চোখে ওর দিকে তাকিয়ে আছে। ওর হাসি দেখে পূর্ণতার রাগে গা জ্বলছে। তুষার অনেক কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে সোজা হয়ে দাঁড়ালো। তারপর পূর্ণতার দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে খারাপ ছেলে ভাবছেন? ও মাই গড, ভয় পাবেন না, আমি ভালো ছেলে। খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আপনার পিছু আসেনি। আপনাকে জানার আগ্রহ আমার আছে, কিন্তু সেটা শুধু কৌতূহল, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে নয়। আর আমি আপনাকে নজরে রেখেছিলাম, কিন্তু আপনার পিছু নেব না, কারণ আমার এখন বাসায় ফিরতে হবে। যদি দ্বিতীয়বার দেখা হয়ে যায় তখন নিশ্চিতভাবে আপনার পিছু আমি তুষার ছাড়ব না, প্রমিস। হতবিহ্বল চোখে পূর্ণতা তুষারের দিকে তাকিয়ে আছে। তুষার আকাশ ভেঙে পড়া এই তীব্র বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওর পাশ থেকে চলে গেল। একরাশ বিস্মিত চক্ষুদয় মেলে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল পূর্ণতা। একটু বেশি মনে হয় বাড়াবাড়ি করে ফেলল লোকটার সাথে।
ওর জন্য এত রাতে ভিজে ভিজে চলে গেল। কিছুটা অনুতপ্ত হলো পূর্ণতা। এখনকার দিনে কি কোনো ছেলেকে বিলিভ করা যায়? আরও একা একটা মেয়ে বের হয়েছে, তার মধ্যে এরকম বৃষ্টি। একটা দীর্ঘ শ্বাস ফেলে পূর্ণতা দাঁড়িয়ে আছে। শীত শীত লাগছে, আবার কোনো সিএনজিও পাওয়া যাচ্ছে না। এখান থেকে ওর বাসা খুব একটা দূরে নয়। এই বৃষ্টি কখন যাবে কে জানে, নাকি এখানে আজ সারা রাত পার করতে হবে। পাক্কা 15 মিনিট তীব্র বৃষ্টি হয়ে আস্তে আস্তে কমতে লাগলো। বৃষ্টি কমতে পূর্ণতা কিসে করে যাওয়া যায় সেটা খুঁজতে লেগে পড়ল। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ওভাবে রাস্তায় নেমে গেল পূর্ণতা। তুষার ছেলেটাকে তো ধমক দিয়ে পাঠিয়ে দিল, কিন্তু আর একটু দূরে থেকে 2-3 জন ছেলে ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। একা একটা মেয়েকে দেখছে, এর জন্য তাদের কামুক দৃষ্টি ওর ওপর পড়েছে। পূর্ণতা দেখতে পেল একটা গাড়ি এগিয়ে আসছে ওর দিকে। ওর সামনে এসে জিজ্ঞেস করলো, আপা যাবেন? পূর্ণতা হ্যাঁ বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে হাঁপ ছেড়ে বাঁচল। পূর্ণতা বাসার সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি এখন একদম নেই, আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। ঘড়িতে এখন 11:30 বাজে। পূর্ণতা ছলছল চোখে বাড়ির দিকে তাকিয়ে আছে। কতদিন পর নিজের বাড়িতে ফিরল, ওর চোখের পানি বাদ মানছে না। পূর্ণতা বাসার ভেতরে ঢুকলো। দারোয়ান চাচা ওকে দেখে তো চমকে উঠল। উত্তেজিত কণ্ঠে এটা ওটা বলতে লাগলো। ও তার কথার পরিপ্রেক্ষিতে শুধু হাসলো একটু, আর কেমন আছেন চাচা বলে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। ওদের একতলা বাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভেতরে এখনো আলো জ্বলছে। সবাই জেগে আছে নাকি? পূর্ণতার বাসার ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না। ওর পা যেন অকেজো হয়ে পড়েছে। ও থমকে দাঁড়িয়ে আছে। কলিং বেল ও চাপতে ইচ্ছে করছে না। ব্যাগ নিচে নামিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণতা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের অশ্রু মুছে কলিং বেল চাপতেই হাত এগিয়ে নিবে, অমনি ওর সামনে সদর দরজাটা খট করে খুলে গেল। ও চমকে উঠে 2 কদম পিছিয়ে গেল। ড্রয়িং রুম থেকে চকচক আলো এসে পূর্ণতার চোখে লাগলো। পূর্ণতার সামনে স্তব্ধ নয়নে তাকিয়ে আছে।